দক্ষিণেশ্বর মা কালীর পবিত্র মন্দির। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার মা কালীর নাম নিয়ে একটা লাইক করবেন। তো বন্ধুরা, সারা সপ্তাহ ব্যস্ততার পর শনিবার দিন একটা সময় পেলাম ছেলে এবং স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বর যাবার। শনিবার দিন সকাল সকাল ফ্রেশ হয়ে স্ত্রী ও ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম বজবজ লোকালে দক্ষিণেশ্বর। দিনটা খুবই ভালো এবং শুভ দিন, কৌশিকী অমাবস্যার দিন। আগের দিনে অবশ্য ছেলে এবং স্ত্রীকে কিছুই জানেনি যে দক্ষিণেশ্বর যাবো, এরকম কোনো প্রোগ্রাম আছে। হঠাৎ শুক্রবার দিন কি মন টানলো, বললাম চলো দক্ষিণেশ্বর যাই। বজবজ স্টেশন থেকে সোজা ট্রেন ধরে চলে গেলাম টালিগঞ্জ স্টেশন। অনেকদিন পর খুবই ভালো লাগছিল এই ছোট্ট এই ভ্রমণটির জন্য। মনে খুবই আনন্দ ছিল। আমার যত না ছিল, আমার থেকে বেশি আমার স্ত্রী ও সন্তানের আনন্দটা বেশি হচ্ছিল। টালিগঞ্জ স্টেশন থেকে রেলওয়ে ওভারব্রিজ ক্রসিং করে তিনজনে মিলে একসাথে গেলাম নিচের দিকে, অর্থাৎ টালিগঞ্জ 1 নম্বর যে দিকটা আছে, 1 নম্বর স্টেশন, রেলওয়ে স্টেশন যেটা, সেই দিকে গেলাম। আমার ছেলের যেহেতু প্রথমবার রেলে চড়া, তাই একটু ভয় করছিল, কিন্তু অতটাও ভয় পেতে দিলাম না, যেহেতু আমি সঙ্গে ছিলাম। আমার ম্যাক্সিমামটাই কলকাতার সবই ঘোরাফেরা জানা। এরপর চলে গেলাম টালিগঞ্জ স্টেশন থেকে রবীন্দ্র সরোবর মেট্রোর দিকে। মেট্রো দিয়ে গেলে একটা জিনিস কি আমাদের সুবিধা, এদিক থেকে ট্রেন আর কেটে যেতে হয় না। মেট্রো থেকে একটা জিনিস কি, এখান থেকে ডাইরেক্ট আমরা দক্ষিণেশ্বর স্টেশনে যেতে পারবো। যেহেতু আমার ছেলের প্রথমবার মেট্রো চড়া, খুবই আনন্দ ছিল। বারবার জিজ্ঞাসা করছে পাপা কখন ট্রেন আসবে। এখানে দাঁড়িয়ে থেকে মেট্রোর জন্য অপেক্ষা, কখন মেট্রো আসে। কিছু সময় মেট্রো স্টেশনে এদিক ওদিক ঘুরলাম। যেহেতু একদম মর্নিং টাইম ছিল, তাই স্টেশন চত্বরে অত ভিড় ছিল না, নাহলে মেট্রোতে রীতিমতো ভিড় হয়। তাই বেশ দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে বেশ ভালোই লাগছিল। ফাঁকা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করার পর মেট্রো এলো। আমার ছেলের তো খুবই আনন্দ, যেহেতু প্রথমবার মেট্রো চড়ছে। মেট্রোতে প্রায় 40 মিনিটের যাত্রা করার পর পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মা মহাকালীর মন্দির। মনটা আনন্দ ভরে উঠল। যেহেতু কৌশিকী অমাবস্যা তিথি ছিল, তাই মন্দির সংলগ্ন এলাকায় রীতিমতো ভিড় ছিল। বেশি লাইন দেওয়ার পর মায়ের দর্শন পেলাম। মনটা খুব আনন্দে পুরোপুরি ভরে উঠল যে অনেক দিন পর মাকে দেখলাম। মায়ের পূজা শেষ হবার পর চলে গেলাম রামকৃষ্ণদেবের বসবাস স্থান। এই জায়গায় তিনি ভক্তদের সাথে বসে মায়ের আরাধনা করতেন। আমরাও বেশ কিছুক্ষণ এইখানে বসে, এই জায়গায় যেহেতু ফাঁকা স্থান, বসে এখানে একটু আরাম করলাম। জায়গাটিতে খুব একটা বেশি লোকজন কি ছিল না, ফাঁকাই ছিল, তাই ফাঁকায় বসে থেকে বেশ ভালোই লাগছিল। মন্দিরের আর একটি অন্যতম শীতলতম স্থান এই জায়গাটি, তাই এখানেই বেশ কিছুক্ষণ ধরে বসে জিরিয়ে নিলাম এবং একটু টিফিনও করে নিলাম। মন্দিরে ঢোকার প্রথম মুহূর্তে শুরুতেই এই দেখতে পাবেন এই সারি সারি গাছ, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের রাস্তা। অর্থাৎ এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গিয়ে আপনারা পার্কিং লটে রাখতে পারবেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মন্দিরের প্রথম প্রবেশদ্বার, ঠিক আছে। আবার এইটাই হচ্ছে বাইরে দিয়ে যাওয়ার রাস্তা। কৌশিকী অমাবস্যা তিথিতে শনিবার দিনটিতে এতই ভিড় ছিল, অনেক মানুষকে সমস্যার মুখে পড়তে হয়েছে। যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম, তাই সকালবেলা অতটা ভিড় ছিল না, একটু ফাঁকাই পেয়েছি। মন্দিরের প্রবেশের পথেই প্রথমে পাশে দেখতে পাবেন এই সারদা মায়ের মূর্তি, সারদা মায়ের মন্দির। এই জায়গাটিতে সারদা মা স্বয়ং নিজে বিরাজমান হয়ে আছেন। পরে চলে গেলাম মন্দিরের পিছন দিকটা। এটা দেখতে পাচ্ছেন মন্দিরের পিছন দিকের এই দৃশ্য। যেহেতু মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা এই পিছনের দিকেরই ছবিটা তুলতে পেরেছি, ভিডিওটা করতে পেরেছি। এরপরে চলে গেলাম মা গঙ্গার কাছে। মন্দিরে আগত যত পুণ্যার্থী সব এই জায়গাতে স্নান করছেন, পবিত্র হচ্ছেন এবং তর্পণ করছেন। দারুণ গরমের মধ্যেও গঙ্গার পাড়ে মৃদু মৃদু বাতাস বইছে, সুন্দর লাগছিল এই জায়গায় এসে। প্রাণটা জুড়িয়ে গেল, মনটা শান্তি পেল যখনই গঙ্গার জলে পা দিলাম। পাশেই দেখতে পাচ্ছেন বালির বীজ এবং নদীর ওপারটায় আছে বেলুড় মঠ। স্টিমারে করে যেহেতু ওপারে আশ্রমে যাওয়ার বন্দোবস্ত আছে, তবুও আমরা গেলাম না। মন্দিরের পিছন দিকে একটি সুন্দর গার্ডেন করা আছে এবং সেই গার্ডেনে পাশাপাশি অনেক মনীষীদের মূর্তি করা আছে এবং প্রত্যেক মনীষীর নাম লেখা আছে। যেহেতু গার্ডেনের ভেতরে প্রবেশ করা নিষেধ, তাই আমরা গার্ডেনের ভেতরে যেতে পারলাম না। চারিদিক দিয়ে ব্যারিকেড করা আছে, তবুও মন মানল না, সব মনীষীকেই ক্যামেরা বন্দি করলাম। এই মনীষীদের মূর্তি দেখে পুরাতন আগের দিনের ইতিহাসের পাতার যেসব কথা আবার মনে পড়ে গেল। একে একে সব মনীষীকেই নিজের ক্যামেরার মধ্যে বন্দি করলাম।
এরপর চলে গেলাম একটু সামনের দিকে, আস্তে আস্তে ঘুরতে ঘুরতে সামনের দিকে যেতেই দেখতে পেলাম বিবেকানন্দর মূর্তি, আমাদের সবার প্রিয় স্বামীজি। এই মূর্তিটি বেশ কয়েক বছর আগেই এই জায়গায় স্থাপন করা হয়েছে। আমাদের দেশের গর্ব, আমাদের বাংলার গর্ব, আমাদের স্বামীজি। এরপর আর মন্দির চত্বরে বেশি সময় দিলাম না, আস্তে আস্তে আমরা চলে গেলাম বাইরের দিকে। বাইরে বেরিয়ে চলে গেলাম মা আদ্যামার মন্দির, আদ্যাপীঠ, আদিপীঠ। রীতিমতো মানুষের ভিড় ছিল মায়ের ভোগ খাবার জন্য। মাত্র 60 টাকা টিকিট বিনিময়ে জায়গাতে মায়ের ভোগ বিতরণ করা হয়। সারি সারি মানুষ লাইন দিয়ে জমায়েত করেন মায়ের এই ভোগ অন্ন গ্রহণ করার জন্য। সারাদিনের ক্লান্তিতে আর বেশিক্ষণ ভালো লাগলো না, এবার আস্তে আস্তে বেরিয়ে গেলাম বাইরের দিকে, অর্থাৎ আদ্যাপীঠের বাইরে। খুবই ক্লান্ত লাগছিল, শরীর খুবই অসুস্থ হয়েছিল, বাচ্চা স্ত্রী এরা দুজনেও খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, আর ভালো লাগছিল না। তাই এবার চলে গেলাম আদ্যামা মন্দিরের সামনের দিকে। এই দিকটাই হচ্ছে আদ্যামা মন্দিরের সামনের দিক। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে মায়ের মন্দিরটাকে দর্শন করলাম। সারাদিন ক্লান্তির পর আর শরীর বইছিল না, আর ভালো লাগছিল না। এবার মনে হচ্ছিল কখন বাড়ির দিকে ফিরবো, তাই আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির দিকে। বসে পড়লাম ট্রেনে, চললাম বাড়ি। টাটা বাই বাই বন্ধুরা। আপনাদের কাছেও অনুরোধ রইল যে আপনারাও আসুন এবং দর্শন করুন মায়ের এই পবিত্র মন্দির।